আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। ইউনূসের চক্করে পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামান তিনি কুড়ুলে পা মেরে দিলেন। তিনি নিজে এত বিতর্কিত কাজকর্ম করলেন যে আর হিরো হওয়ার কথা ছিল তিনি হয়ে গেলেন ভিলেন। এবং ভিলেন শুধু দেশে হলেন না, এবার আন্তর্জাতিক স্তরে ভিলেন হলেন। কার হাত ধরে জানেন? সেটা হচ্ছে এই ইউনূসের হাত ধরে। এই ইউনূস আর জামাত এই দুজনকে খুশি করতে গিয়ে এখন বিরাগ ভাজন হলেন সমস্ত সেনাবাহিনীর এই ওয়াকারুজ্জামান। কারণ একটা রিপোর্ট বেরিয়েছে, একটা এমইউ তৈরি হয়েছে। ওয়াকারের অবস্থাটা হলো কি, ওয়াকার এবার ঘরেও লাত খাবে, এবার বাইরেও লাত খাবে। একদিন কি হচ্ছিল, ওয়াকারুজ্জামানের সামনে দিয়ে মব চলে যাচ্ছে, ভায়োলেন্স করছে, ওয়াকারুজ্জামান চোখ বন্ধ করে বসছিল, হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে চুরি করে বসছিল। মাঝে মাঝে আওয়াজ দিত, এনাফ ইজ এনাফ, আওয়াজ দিত না। সেগুলো তখন বুঝতে পারিনি, তখন সেগুলো ছিল আওয়ামী লীগের জন্য। সেটা পরিষ্কার কবে হলো? সেটা যেদিনকে আওয়ামী লীগের ওখানে আক্রমণটা হলো। শত শত গুলি করে মেরে দিয়েছে, লাশকে হেলিকপ্টার থেকে ড্রপ করে দিয়েছে নদীতে, সেই ছবিও সমাজ মাধ্যমে এসছে। লাশ গুম করার অভিযোগ থাকতো না শেখ হাসিনার বিরুদ্ধে? লাশ গুম কে করলো? লাশ গুম করলো এই ওয়াকারুজ্জামান এবং তার সেনাবাহিনী। ওয়াকারুজ্জামানের অনুমতি ছাড়া তার সেনা গুলি চালাবে এই কথা কেউ বিশ্বাস করবে? আর যদি তার অনুমতি ছাড়া যদি গুলি চালানো হয়ে থাকে, তাহলে বলবো তার সেনাপ্রধানের পদে থাকার যোগ্যতা নেই, তিনি নিজে করে রিজাইন করে বেরিয়ে যান। এখন ইউনূসের লাভটা কি? এর ক্ষতি তো পরে বলছি আমি ওয়াকারের, আগে ইউনূসের লাভটা কি? ইউনূসের লাভ হলো এই যে ইউনাইটেড নেশনের যে আপনার হিউম্যান রাইটস কমিশনের অফিস যেটা আসে হয়, এই যে এমইউ সাইনটা যেটা হয়েছে, এমইউটা হচ্ছে 98 পাতার এমইউ। সেই 98 পাতার এমইউ যদি আমি এখানে দিই, তাহলে পরে এই ভিডিও 1.5 ঘন্টাতেও শেষ হবে না। আমি জিস্টুকু বলে দিচ্ছি। এখানে শুধু হেডিংটা আছে, ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্স ব্যান ফর বাংলাদেশ। একটা এমইউ হয়েছে 98 পাতা। সেই এমইউতে বিভিন্ন শর্ত লেখা আছে, তার মধ্যে একবার রামবান শর্ত রয়েছে গোটা 8। তার মধ্যে গোটা 4 না মিট করতে পারলে ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্সে যাওয়া ততদিন বন্ধ। এবং সেটি জেনে শুনে আমাদের ইউনূস সাহেব ওখানে সই করেছেন। সই করার পর যখন সই করেছেন, তখন কিন্তু ওয়াকারুজ্জামানকে জিজ্ঞেস করেননি যে আমি সই করছি, তোমরা আর যেতে পারবে না। সই করে দিয়েছে। কেন সই করেছে? এই সমস্ত দেশে, এই যে সারা পৃথিবীতে গোটা 18 দেশে 17 ফিগার এদিক ওদিক হতে পারে, আমি বলে দিচ্ছি, আমি সঠিক বলতে পারছি না, 16 থেকে 18টা দেশে বোধহয়, এই সিরিয়া থেকে একবার সাইপ্রাস পর্যন্ত যত যুদ্ধ বিধ্বস্ত দেশ আছে, সব দেশে হচ্ছে শান্তিরক্ষা বাহিনী আছে। এই শান্তিরক্ষা বাহিনী যেখানে থাকে, তার মানে সেখানে শান্তি নেই, সেখানে গণতন্ত্র নেই। ফলে বিদেশি ফান্ড আসা কিন্তু বন্ধ হয়ে যায়। আসে কোত্থেকে ফান্ডটা? আসে হচ্ছে বিভিন্ন ওই হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো থেকে। সেগুলো সবকটাই হচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকান। এই যে আমাদের এনজিওর ইউনূস, সে কি বোঝে? সে এনজিওটা বোঝে। সে দেখেছে আমার এর থেকে হিউম্যান রাইটস কমিশনের অফিসে আমার প্রচুর এরকম বাইরের সাহায্য আসবে, হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, এনজিও গুলো অর্থ দেবে, সেই অর্থ দিয়ে আমি নিজের পকেট ভরবো। এটা হচ্ছে ওর লাভের থেকে দেখেছে। আর ওয়াকারুজ্জামান এটা ওই ছাগলের তৃতীয় সন্তানের মতো
একবার জামাতের পকেটে গিয়ে দাঁড়াচ্ছে, একবার ইউনুসের সঙ্গে গিয়ে মিটিং করতে গিয়ে ছাগলের তৃতীয় সন্তানের মতো এখন নিচে পড়ে রয়েছে, দুটো দুধ খেয়ে বেরিয়ে গেল। এবার ওর কি অবস্থা হবে? ঘরেও লাত খাবে, মানে সেনাবাহিনী ওকে লাত মারবে, আর দেশের মানুষের সামনে সে তো পুরো কলঙ্কিত নায়ক হয়ে গেছে। যার হিরো হওয়ার কথা ছিল সে হয়ে গেল ভিলেন, আর ভিলেন হলো নিজের দোষে। যখন তার চোখের সামনে যখন মব ভায়োলেন্স হচ্ছিল, সেই মব ভায়োলেন্সে কিন্তু উনি সেনাবাহিনীর হাত কিন্তু বেঁধে রেখে দিয়েছিলেন, তোমরা কিছু করবে না। তিনি শেখ হাসিনাকে বলেননি নিরীহ ছাত্র জনতারা বলে আমি গুলি চালাতে পারবো না? তাহলে এই যে গোপালগঞ্জে যে গুলি চালালেন আপনি, সেখানে কি সব অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল? আসলে গুলি কোথায় চালাতে হবে সেটা আপনাকে জামাতিরা বলে দিয়েছিল। জামাতিরা বলে দেওয়া সেই কাজটা, আপনি তো হচ্ছে জাতে জামাত, এই জামাতিদের বলে দেওয়া কাজটা আপনি একদম সুন্দরভাবে সুসম্পন্ন করেছেন। আপনার হাতে কি রেহাই পেয়েছে? না মহিলা রেহাই পেয়েছে, না শিশু রেহাই পেয়েছে। শিশু বলতে গোপালগঞ্জে আপনারা দেখেছেন 7-8 বছরের একটা বাচ্চাকে ধরে তার ঘাড় ঘুরিয়ে ঘাড় মোটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। মিডিয়াতে এসছে, সোশ্যাল মিডিয়া এসছে। লাশ গুম করা বলা হতো, শেখ হাসিনা কি লাশ গুম করে দিয়েছে। আয়না ঘর আছে, আয়না ঘর ওই 26 লক্ষের মতো আজ পর্যন্ত কিন্তু আয়না ঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। লাশ গুম কারা করছে? লাশ গুম কারা করছে হচ্ছে এই আমাদের ওয়াকারুজ্জামানের দল। হেলিকপ্টারে করে লাশ নদীতে ফেলে দিচ্ছে, সে ছবিও সমাজ মাধ্যমে ঘুরে বেরিয়েছে। ফলে আপনি কাকে বিশ্বাস করবেন? একমাত্র আশ্রয়স্থল ছিল সেনাবাহিনী, সেটাও আপনাদের কাছে। দুটো ভরসার আপনাদের জায়গা ছিল এবং গর্ব করার মতো জায়গা ছিল। একটা হচ্ছে আপনাদের বস্ত্র প্রতিষ্ঠানগুলো, যেগুলো বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের বস্ত্র যেত, সেই ইন্ডাস্ট্রিটা পুরো এই গ্যাং, যত ইউনিসের গ্যাং আছে চ্যাংড়াগুলো, সেগুলো শেষ করে দিয়েছে। আবার লুটপাটও করেছে, এখন চাঁদা তুলে বেড়াচ্ছে। আর একটা ছিল গর্ব করার মতো ভারতীয় বাংলাদেশি সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী ওই লিস্টে 1 নম্বরে রয়েছে। শেখ হাসিনার আমলে 1 নম্বরে ছিল, আজকে সে ব্যান হয়ে গেল। তাহলে অধঃপতনটা ভাবুন, ক্লাসের ফার্স্ট বয় ফেল করেছে, অধঃপতনটা এই লেভেলে। এখন সেনাবাহিনীর কাজ হচ্ছে প্রোটোকল দিয়ে বেড়ানো। এদেরকে প্রোটোকল দিতে হবে তো, এরা তো এমনিতে বেরোতে পারছে না। সেনাবাহিনী, র্যাব আর পুলিশ না থাকলে পরে এরা বেরোতে পারে? এই যে আসিফ নজরুল আগে কেমন গরম গরম বক্তৃতা দিতেন, সে একেবারে পারলে মঞ্চে উঠে খোলা মঞ্চে বাইকে উদাত্ত কণ্ঠে বক্তৃতা দিতেন, আর এখন তাকে বক্তৃতা দিতে হচ্ছে জানালা থেকে, জানালার ভেতর থেকে মাইকে করে বক্তৃতা দিতে হচ্ছে। তাকে পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ প্রহরা থেকে বার করা হচ্ছে। ফলে আপনারা সত্যিই দুর্ভাগা, আমি বলবো দুর্ভাগ্য আপনাদের একেবারে তাড়া করে বেড়াচ্ছে। তবে তারা বেশি দিন করবে না। ভারতবর্ষ হাতে সব কার্ড ফেলেনি এখনো। ভারতবর্ষ হাতে কার্ড রেখে দেয়। একটা কার্ড খুব শিগগির খেলা হবে, এখন বলবো না। একটা কার্ড খুব শিগগির খেলা হবে। আমি পারলে যদি সময় পাই, কালকে আমার একটু বেরোনোর ব্যাপার আছে, যদি সময় পাই তাহলে কালকে আমি করব যে নেক্সট কার্ডটা কি হবে। বাংলাদেশে আওয়ামী লীগ ছেগে উঠবে পুরো, সে কার্ডও বাংলাদেশ ভারতবর্ষের কাছে রেখে দিয়েছে, লুকিয়ে রেখে দেবে। ছুপাকে রাখা হয়, লুকিয়ে রেখে দিয়েছে। ঠিক সময় মতো কার্ডটাকে ইউজ করা হবে। যেমন আমেরিকাকে ইউজ করে আমেরিকাকে ঝুলিয়ে রেখে দিয়েছে না, ওই ট্রেড ডিল নাকে দড়ি দিয়ে এখন বাংলাদেশকে ঘোরাবে। সবাই ভালো থাকবেন। পাগলা কুকুর কথাটি দেব কিনা এই নিয়ে অনেক ভেবেছি। অবৈধ দখলদার হলেও একটি দেশের প্রশাসনিক প্রধান, যার
ওজনটা প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর মতো, তার উপর নোবেল পুরস্কার বিজয়ী এমন ওজনদার মানুষকে পাগলা কুকুর বলাটা কতটা শোভন হবে এটা নিয়ে ভেবেছি, কিন্তু দেখলাম শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝোলাতে ইউনূস সরকার যেসব কাণ্ড কারখানা করছেন তাতে তাকে পাগলা নয়, পাগলা কুকুর বলাটাই বেশি জুৎসই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে গঠন হয়েছে, যেভাবে আইনের গুষ্টি চটকে বিচারের রায় নেওয়া হয়েছে, সেসব দেখে সারা পৃথিবী ছিছি করছে। 17ই নভেম্বর এই রায় ঘোষণার পর থেকে এই রায়ের দেশে বিদেশে এত সমালোচনা হয়েছে যে নতুন করে সে কথা আর বলবো না, আপনারা জানেন সব। তাতেও জ্ঞান হয়নি ইউনূস সরকারের। রায় বের করার পর থেকে রায় কার্যকর করার জন্য একেবারে হন্যে কুকুরের মতো ছোটাছুটি শুরু করে দিয়েছে। 17ই নভেম্বর রায় বেরোবার পর দিন 18 তারিখে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিলেন ভারত সরকারকে। খলিলুর রহমান ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে তাকে বলে দেয়া হলো হাসিনার ফেরার ব্যাপারটা ছাড়া আর অন্য কোনো বিষয়ে কথা বলবেন না, এবং ফেরার সময় হাসিনাকে সঙ্গে নিয়ে যেন ফেরেন তিনি, যাতে ফাঁসি দিতে দেরি হলে পাবলিকের আনন্দ উচ্ছ্বাস মাঠে মারা যেতে পারে সেটা যাতে না হয় তার জন্য একেবারে খলিলুরকে বলে দেয়া হলো হাসিনাকে সঙ্গে নিয়ে ফিরবেন। খলিলুর রহমান নিয়ে যেতে পারলেন না শেখ হাসিনাকে, উল্টে ফিরে গেলেন ভারতের আলটিমেটাম নিয়ে। সে আলটিমেটাম পাগলা কুকুর মেরে ফেলার। তার কথা বলবো একদম শেষে, আগে বলি কুকুরের পাগলামির কথা। দেখুন, মৃত্যুদণ্ডের রায় বেরোবার পর 18ই নভেম্বর তৌহিদ হোসেনের প্রথম চিঠি হাসিনাকে ফেরত চেয়ে, তারপর গত 7 দিনে আরো 2টো চিঠি। শেষমেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রক একটা জবাব পাঠিয়েছে, বলেছে অপরাধ ট্রাইব্যুনাল কিভাবে গঠিত হয়েছে, যেভাবে গঠিত হয়েছে সেটা আইন ও সংবিধানকে কিভাবে ভেঙে, সংবিধান মেনে হয়েছে কিনা, বিচারপতি হিসেবে যারা নিযুক্ত হয়েছেন তারা বিচারপতি হওয়ার যোগ্য কিনা, সাক্ষ্য প্রমাণের ভিত্তি, শেখ হাসিনার পছন্দ করা আইনজীবীদের নিযুক্তি দেয়া হয়েছিল কিনা, ইত্যাকার বেশ কিছু প্রশ্ন। এর সঙ্গে চাওয়া হয়েছে ওই 453 পাতার রায়ের কপি, শুনানির পূর্ণ বিবরণ, সাক্ষ্য প্রমাণের যাবতীয় নথি। এসব পেলে ভারত সরকার বিচার করে দেখবে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা কিনা, প্রতিশোধমূলক মানসিকতা থেকে তৈরি কিনা, এবং বিচার প্রক্রিয়া নিরপেক্ষ ছিল কিনা। সব ঠিকঠাক থাকলে তবেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবার কথাটা বিবেচনা করা যেতে পারে। কেউ প্রশ্ন তুলতেই পারেন কিভাবে বিচার হবে বাংলাদেশে, সেটা বাংলাদেশের সার্বভৌম অধিকার, ভারত সেখানে নাক গলাবে কেন? এর উত্তরে বলতে হয়, দুই দেশের মধ্যকার যে প্রত্যর্পণ চুক্তি মোতাবেক বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরতের দাবি জানাচ্ছে, সেই চুক্তির ধারাতেই এই সব প্রসঙ্গগুলো দেখার আইনগত অধিকার ভারতকে দেয়া হয়েছে। ভারত তাই এই সব প্রশ্নের জবাব চেয়েছে এবং জবাব পেলে তারপরে দেখবে। এই জবাব চাওয়াটাই জবাব যে বাংলাদেশ সরকারকে মহা ফাঁপড়ে ফেলেছে সেটা জানা কথা। সমালোচকদের কথা ছাড়ুন, বাংলাদেশের বর্তমান সরকারের নয়াদিল্লিস্থ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ, তিনি এনডিটিভিতে একটি মতামতে লিখেছেন, তিনি নিজে এই মতামতটি দিয়েছেন, লিখেছেন সেখানে প্রবন্ধ গোছের, সেখানে লিখেছেন অপরাধ ট্রাইব্যুনালের বিচারে অনেক ত্রুটি আছে। তিনি যে ত্রুটিগুলোর কথা স্বীকার করেছেন তার মধ্যে প্রধান হচ্ছে ন্যায্য বিচারের মান পূরণে ব্যর্থতা, যার সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তিনি নিজে কথাগুলো বলেছেন।
এমনকি একই অভিযোগ করেছে জাতিসংঘ। আর তার প্রবন্ধে এই অভিযোগগুলো স্বীকার করে নিয়েছেন ফয়সাল মাহমুদ, করে নিয়ে বলেছেন এটা জনতা চাইছে তার বিচার। মানে এটা কি দাঁড়ালো? ইউনূসের নিজের লোক বলছেন বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গত হয়নি, অন্যায্য হয়েছে। সুতরাং কাগজপত্র সব হাতে পাওয়ার পর ভারত যে শুধু হাসিনাকে ফেরত পাঠানো হবে না এই কথাটি বলে যে শুধু চুপ হয়ে যাবে তা নয়, কিভাবে এই বিচার হয়েছে তার পুরো ডকুমেন্ট চলে যাবে, সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে, শেখ হাসিনার কাছে পৌঁছে যাবে, যাতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বা আইসিসিতে ভালোভাবে মামলা দাখিল করতে পারেন শেখ হাসিনা। খবরে পড়লাম হাসিনাকে ফেরত পেতে ইউনূস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেছেন যে সরকার হেগের আইসিসিতে, ওই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানে ক্রাইমস কোর্ট, সেখানটায় যাওয়ার বিষয় বিবেচনা করছে। যদি দ্বিপক্ষীয় প্রত্যর্পণ প্রক্রিয়া সফল না হয়। এই লোকটা যে কি করে একটা দেশের আইন উপদেষ্টা হয়, আবার নাকি ঢাকা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক, আমার কি করে যে হন তিনি আমার জানা নেই। অবশ্য বনগাঁয় শিয়াল রাজা বলে একটা কথা আছে, তবে শিয়াল বুদ্ধিমান যত না তার চেয়ে বেশি ধূর্ত। এই আসিফ নজরুল বুদ্ধিমান নয়, তবে ধূর্ত নিশ্চয়, এবং রং পাল্টানোর মাস্টার। তিনি গিরগিটি প্রজাতির, সে পাল্টান, কিন্তু তিনি জানেন না যে আইসিসিতে তিনি যাওয়ার আগেই মামলা উঠে গেছে আইসিসিতে। যারা জানেন না তারা শুনে রাখুন, শেখ হাসিনা স্বয়ং এবং তার দল ইতিমধ্যে আইসিসিতে চলে গেছেন। 28শে অক্টোবর 2024 সালে একজন লন্ডন ভিত্তিক বাংলাদেশি ব্রিটিশ আইনজীবী মোহাম্মদ আশরাফুল আরেফিন, তিনি আইসিসিতে হাসিনা এবং 69 জন অন্যান্য সহযোগীর বিরুদ্ধে একটি মামলা দাখিল করেন। এই অভিযোগটি আর্টিকেল 15-এর অধীনে ফাইল করা হয়েছিল, যা রোম স্ট্যাটিউট অনুযায়ী ব্যক্তিদের সরাসরি আইসিসি প্রসিকিউটরের কাছে তথ্য জমা দেওয়ার অনুমতি দেয়। এই মামলায় আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার কমপ্লেন করা হয়, কাউন্টার এফিডেভিট নয়, কাউন্টার কমপ্লেন এর প্রতিক্রিয়ায় করা হয়। শেখ হাসিনার আওয়ামী লীগ পার্টি নিজেদের দিক থেকে এই মামলাটি ফাইল করেছে। এই মামলায় তারা আওয়ামী লীগ অভিযোগ করেছে যে ইউনূস সরকার আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতা করেছে, 400 আওয়ামী লীগ নেতা ও কর্মীকে হত্যা করেছে মারধর এবং লিঞ্চিং এর মাধ্যমে, 25 জন আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে জুলাই 2024 থেকে জেল কাস্টডিতে বা পুলিশ কাস্টডিতে মেরে ফেলা হয়েছে। এই কাউন্টার কমপ্লেনটি আর্টিকেল 15-এর অধীনে ফাইল করা হয়েছে, যা ইউনূস এবং তার সঙ্গে 62 জন তার উপদেষ্টা এবং অন্যদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তুলেছে। তাহলে বোঝা গেল আসিফ নজরুল যাওয়ার আগেই আওয়ামী লীগ কিন্তু চলে গেছে আইসিসিতে। এই মামলা ছাড়া শেখ হাসিনা বারবার ইউনূস সরকারকে চ্যালেঞ্জ করেছেন যে যদি তারা তাদের মামলায় তাদের অভিযোগে আত্মবিশ্বাসী হন তবে সেটি আইসিসিতে নিয়ে যান। তার যুক্তি হচ্ছে, আমি আমার অভিযুক্তদের সামনে একটি যথাযথ ট্রাইব্যুনালে দাঁড়াতে ভয় পাই না, যেখানে প্রমাণ সাবধানে ওজন করা যায় এবং পরীক্ষা করা যায়। এই কারণেই আমি বারবার ইউনূস সরকারকে এই অভিযোগটি হেগে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসিতে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছি। হাসিনা দাবি করেছেন ইউনূস সরকার এই চ্যালেঞ্জ গ্রহণ করবে না, কারণ তারা জানে যে আইসিসি থেকে তিনি অব্যাহতি পাবেন, মানে শেখ হাসিনা আইসিসি থেকে অব্যাহতি পাবেন। সরকার আরো ভয় পায় যে আইসিসি ইউনূসের সরকারের নিজেদের মানবাধিকার লঙ্ঘন রেকর্ডটাও পরীক্ষা করবে। এর পরেও কি
আসিফ নজরুল আর ওই হেগের আইসিসিতে যাওয়ার কথা বলবেন? বলা উচিত নয়, তবে পাবলিককে গরম রাখতে বলতেই পারেন। এরই মধ্যে খবর এসেছে প্রায় 600 কোটি টাকা খরচ করে ইউনূস সরকার লন্ডনের দুজন ব্যারিস্টারকে নিয়োগ করেছে, যাতে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হয় তার আইনি লড়াইয়ের জন্য। এই দুজনের নাম হচ্ছে ব্যারিস্টার টবি ক্যাডম্যান ও ব্যারিস্টার মোহাম্মদ সাইফ উদ্দিন খালেদ। এছাড়া আছেন আফজাল সামি সায়েদ আলী। নভেম্বর 19, 2025-এ এই ব্রিটিশ আইনজীবীরা ব্যারিস্টাররা ঢাকায় এসেছেন শেখ হাসিনার প্রত্যর্পণ মামলায় আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রদান করতে। 19 এপ্রিলে নভেম্বরের পর 7 দিন হয়ে গেল, 8ম দিন আজ, এবং তাতেও দেখা যাচ্ছে কি যে হয়েছে, কি তারা করেছেন সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু না বোঝা যাক, এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রত্যর্পণ মামলা হবে, যে মামলার জন্য ওই দুজন ব্যারিস্টার এসেছেন, এটা নিশ্চয় হবে হয় ভারতের বিরুদ্ধে, কিংবা সেটা কোন দেশের আদালতে হবে? নিশ্চয়ই বাংলাদেশের আদালতে নয়। বাংলাদেশের আদালতে হলে ভারত তো যাবেই না। সুতরাং ভারতের আদালতে মামলা করতে হবে, কিংবা হেগের আন্তর্জাতিক আদালতে। কতদিনে বেরোবে সেই আদালতের রায়? ততদিনে ইউনূস, আসিফ নজরুলদের সরকার কি মরে ভূত হয়ে যাবে না? আর এই ব্যাপারে আইনি সহায়তা দিতে রাজকোষ থেকে যে 600 কোটি টাকা খসবে, তার মধ্যে ইউনূস আসিফদের দালালির ভাগটা কত? এপিসোড বড় হয়ে যাচ্ছে। এবার শেষের কথায় আসি। পাগলা কুকুর বড় জ্বালাতন করছে। একে তো হাসিনার মামলা, হাসিনাকে ফেরত দেয়া নিয়ে, তার উপর সেই জঙ্গিদের স্বর্গরাজ্য করে তুলেছে। তারা সব ভয় দেখাচ্ছে। ওই সরকারের নানান লোক তারা ভারতের নানান অংশকে নিজেদের ম্যাপে দেখাচ্ছে। তারা সেখান থেকে জঙ্গিদেরকে ভারতে পাঠাবার ষড়যন্ত্র করছে ISI এর মাধ্যমে। সুতরাং পাগলা কুকুর বড় জ্বালাতন করছে। কাকে কখন কোথায় কামড়াবে বিশ্বাস নেই। তাই কুকুর পাগলা হলে যা করা হয় সাধারণ ক্ষেত্রে, তাই করতে মন ঠিক করে ফেলেছে এবার ভারত। সেটা কি? সেটা হলো কুকুরকে মেরে ফেলা। এরই আলটিমেটাম নিয়ে গেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মহাশয় আমাদের অজিত ডোভালের কাছ থেকে। ভারতের সহ্যের সীমা পেরিয়ে গেছে, গত 1.5 বছরে পেরিয়ে গেছে। যে কোনো মুহূর্তে সামরিক অভিযান এবার হবে বাংলাদেশে, এই বার্তাটি পৌঁছে গেছে মিয়া ইউনূসের কাছে। সেখান থেকে পৌঁছে গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে, যিনি বর্তমানে আবার ইউনূসের অন্যতম দক্ষিণ কিংবা বাম হস্ত হয়ে গেছেন। এবং তার প্রেক্ষিতে কিন্তু পাগলেও তো নিজের ভালো বোঝে। সুতরাং ওয়াকার বুঝে গেছেন জল কোন দিকে গড়াচ্ছে, এবং জল যেদিকে গড়াচ্ছে সেটার দিকে তাকেও যেতে হবে। সুতরাং তার প্রেক্ষিতে 2 দিন আগে ওয়াকার সাহেব ঢাকার সেনানিবাসে জেনারেলদের সঙ্গে একটি গোপন মিটিং করেছেন বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। সেখানে আলোচনা হয়েছে আগামী 15 দিনের মধ্যে নাকি বাংলাদেশ আক্রমণ করবে ভারত। এই আক্রমণে কি করবে ভারত সেটাও আলোচনা হয়েছে। রংপুর ও চট্টগ্রাম ডিভিশনকে কেটে দেবে বাংলাদেশের ম্যাপ থেকে। বাংলাদেশ তো 7 সিস্টার্সকে কেটে ভারতের 7টা রাজ্যকে দখল করতে চাইছিল। তো এবার ভারত নাকি ঠিক করছে রংপুর ও চট্টগ্রাম ডিভিশনকে কেটে দেবে বাংলাদেশের ম্যাপ থেকে, জুড়ে নেবে ভারতের সঙ্গে। ভারত এরকম কোনো কথা বলেনি, তবে বাংলাদেশের জেনারেলদের ভয় এটা। এই পরিস্থিতিতে কি করতে পারে বাংলাদেশ সেনা? এটা অবশ্য ফিস কানে কানে কথা। সেটা হলো ইউনূসকে গদি থেকে হটিয়ে তাকে নাকি খাঁচায় বন্দি করা হবে, মানে জেলখানার খাঁচা। উপদেষ্টাদের সঙ্গে তাকে জেলখানায় পাঠানো হবে, এবং তারপরে নাকি শেখ হাসিনাকে সাদরে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা। তিনি ক্ষমতায় বসবেন আবার, এবং নির্বাচন হবে তার নেতৃত্বে। এই কথাগুলো গত বেশ কিছুদিন আগেও আমি আমার একাধিক ভিডিওতে বলেছি।
যদিও পাকা সিদ্ধান্ত হয়নি এখনো। তবে এটা ছাড়া বাংলাদেশকে অখণ্ড রাখার আর কোনো পথ নেই। বাংলাদেশকে অখণ্ড রাখতে পারে একমাত্র শেখ হাসিনা। এসব যে কথার কথা নয়, তার প্রমাণ মিলতে খুব বেশি দেরি করতে হবে না। মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন, নির্বাচনের তফসিল ঘোষণা হোক, দেখা যাক আওয়ামী লীগ সম্পর্কে কি সিদ্ধান্ত হয়েছে, তারপর দেখা যাবে নাটকের বাকি অংশ। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একেবারে বিস্ফোরণমুখ সম্পর্ক। এই বক্তব্যটা আমাদের বক্তব্য না, ভারতের খ্যাতিমান সাংবাদিক এবং দিল্লি প্রেস ক্লাবের সভাপতি, দিল্লি প্রেস ক্লাব মানে দিল্লি ভারতের রাজধানী, সেখানকার সভাপতি আমাদের আলোচক গৌতম লাহিড়ী, তিনি তার আলোচনায় কথাটা বলেছেন এবং তিনি যুক্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কোথায় বিস্ফোরণমুখ এবং কোনো কারণে ডক্টর ইউনূস যদি ফেব্রুয়ারি নির্বাচন করেও সেটাকে যদি স্থিতিশীল করতে না পারেন, দেশে গোলযোগ লাগবে এবং তার ভেতর থেকে যদি উগ্রবাদী শক্তি বা একেবারে বিশৃঙ্খল সন্ত্রাসী ধরনের কোনো শক্তি যদি মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক যেদিকে যাওয়ার সেদিকে মোড় নিতে পারে। অন্তত ভারত বাংলাদেশ ঘিরে যে সামরিক প্রস্তুতি নিচ্ছে, যে ভয় দেখাচ্ছে, তা থেকে এগুলো অনুমান করা যায়। তার চেয়ে বড় কথা, এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কোনো কারণ ছাড়া যেই পাকিস্তানের সাথে বাংলাদেশের এত বিরোধ, যেই পাকিস্তানের সাথে যুদ্ধ করেই বাংলাদেশের জন্ম, যেই পাকিস্তান সাথে সম্পর্ক করে দহরম মহরম করে বাংলাদেশের ক্ষতিবিনে লাভ কিছু নাই, ন্যূনতম কোনো লাভ নাই, সেই পাকিস্তানের সাথে দহরম মহরম শুধুমাত্র ইন্ডিয়ার প্রতি পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার জন্য এবং ইন্ডিয়ার প্রতি পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ করে তোলা, ব্যবহার করা, সেই জায়গা থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন তলানি থেকে তলানিতে, বোঝার কারো বাকি থাকে না। ভারত সামরিক নাশ চালা শুরু করেছে, মানে এটাই খুবই সাংঘাতিক। এর বাইরে আপনারা খেয়াল করে দেখবেন, ভারতের এই সরকার আসার পরে খুব আরামে ভারতের উগ্রবাদী সংগঠন, পাকিস্তানের উগ্রবাদী সংগঠনগুলো পাকিস্তানে বসে তারা হুঙ্কার দিচ্ছে যে ভারতে তারা পূর্ব দিক থেকে, পূর্ব ফ্রন্ট থেকে, মানে বাংলাদেশকে মিন করে এই দিক থেকে এখন আক্রমণ শুরু করবে। কারণ বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ এবং এখানে ইচ্ছা করলেই ওই বিভিন্ন আফগানিস্তান, এখানে সেখানে আইএস আল কায়দায় লোকজন নেওয়া যায়। সেই উস্কানি যখন দিচ্ছে, তখন ভারতের, এইটা পাকিস্তান থেকে যখন বলছে, তখন ভারতের কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি ভারতকে সাবধান করে, তখন এটা নিশ্চয়ই অনেক চিন্তা করার বিষয়। আমাদের সামনে তেমনি একটা আলোচনা, সেটাই বলা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দিক থেকে সমন্বিত বা প্রায় একযোগে কথিত সন্ত্রাসী চ্যালেঞ্জ আসার ক্রমবর্ধমান আশঙ্কা নিয়ে ভারতকে সতর্ক করেছেন দেশটির বিমান বাহিনীর আইএএফ প্রাক্তন প্রধান অরূপ রাহা, মানে ভারতের এয়ারফোর্সের প্রাক্তন এয়ারফোর্স চিফ সাবেক অরূপ রাহা, তিনি ভারতকে সাবধান করছেন। সেজন্য এই নিশ্চয়ই সাবধানতা ফেলে দেওয়ার না, গুরুত্বের সাথেই নেওয়ার, মানে ভারতকে সাবধান করা, ভারতের জনগণ আক্রান্ত হলো আর এতে করে বাংলাদেশে কোনো এফেক্ট হবে না, এটা ভাবার তো কোনো কারণ নেই। বাংলাদেশের কোনো একটা ইস্যুতে যদি ভারত আক্রান্ত হয়, স্বাভাবিকভাবে এটা একটা বাড়তি টেনশন তৈরি করবে এবং সিচুয়েশন ভালো থাকার কোনো কারণ নাই সেখানে। আচ্ছা, সম্প্রতি ইউএনআই এর সাথে একটি একান্ত আলাপচারিতায় তিনি ভারতের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একাধিক বিস্তৃত সতর্কতা ও কৌশলমূলক মূল্যায়ন তুলে ধরেন। এ সময় ভারতের প্রাক্তন বিমান বাহিনী প্রধান দুই ফ্রন্টের সন্ত্রাসী হুমকির ক্রমবর্ধমান সম্ভাবনার বিরুদ্ধে সতর্ক করে দেশীয় যুদ্ধ বিমান তৈরির প্রতি অবিচল প্রতিশ্রুতির আহ্বান জানান এবং বাংলাদেশের সাম্প্রতিক মতাদর্শগত পরিবর্তন নিয়ে একটি পরিমিত মতামত দেন। কি সেই মতামত? অরূপ রাহা বলেন, পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দিক থেকে সমন্বিত বা প্রায় একযোগে সন্ত্রাসী চ্যালেঞ্জ আসার ক্রমবর্ধমান সম্ভাবনার জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, দুই দিক থেকে সন্ত্রাসী আক্রমণের আশঙ্কা বাড়ছে এবং এর বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। ভেবে নেওয়ার কোনো কারণ নাই, যদি দুষ্কৃতিকারীরা যারা নিজেদের ভূখণ্ডকে অন্যের হাতে তুলে দিয়ে নিজেরা মনে করে যে শান্তিতে বসবাস করবে, তাদের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের মানুষের উপর এফেক্ট করবে না, তা না। আপনাদের খেয়াল করে দিয়ে আমাদের এখানে যারা আরো আলোচক আসেন, নিরাপত্তা বিশ্লেষক আসেন, তারা কিন্তু বারবারই একটা কথা বলে যাচ্ছেন যে এই হিসাব দিন দিন পরিষ্কার হয়ে যাচ্ছে, পাকিস্তান এবং তুরস্ক, এই দুইটা দেশ বাংলাদেশকে একটা ব্যাটেল ফিল্ড বানাতে চায়। এই দুই দেশ শুধুমাত্র তাদের নিজেদের হীন স্বার্থে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায়। তুর্কি হচ্ছে তার অস্ত্র ব্যবসার জন্য,
কারণ আর কোনো দেশ তো ওভাবে তার অস্ত্র কেনে না। আর পাকিস্তান হচ্ছে শুধুমাত্র ভারতকে, বাংলাদেশের বোকা মানুষকে ব্যবহারের, এবং এখানে কিছু বোকা এবং কিছু লোভী মানুষ দিয়ে, এই দেশেরই লোভী মানুষ দিয়ে এসে বোকা মানুষগুলোকে ব্যবহারের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।